ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট। আপনাদের সাথে আছি আমি মুজরাবিন তারেক। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের হেড কোচ জেরার্ড জোন্সকে নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে বাফুফে। তবে জোন্স ফেসবুক লাইভে এসে জানান তিনি এখনও অ্যাডাম আব্বাসদের কোচ হিসেবে আছেন। বাফুফের কোচ নিয়োগ দেয় টেকনিক্যাল কমিটি। সেই কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জানান শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। মার্ক কক্সের পর জোন্সের মতো প্রশ্নবিদ্ধ কোচদের দায়িত্ব দেয়ায় বাফুফের কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মঙ্গলবার বিকেল 4টায় অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই দল নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের, কিন্তু সংবাদ সম্মেলন শুরুর 3 ঘন্টা আগে সেটা বাতিল করে দেয়। তাই গুঞ্জনটা জোরালো হয়, ইংলিশ কোচ জেরার্ড জোন্স কি তবে বরখাস্ত? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আছে তা 50% সত্য, 50% মিথ্যা। তো একটা ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে হলো আমাদের যে করণীয় সেটা হলো শৃঙ্খলা তো বিঘ্ন ঘটেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই বিষয়ে একটা ব্যবস্থা তো নেবে। যদিও এর কিছুক্ষণ পর জোন্স নিজেই ফেসবুক লাইভে এসে জানান তার চাকরি আছে। Look, I'm still here, still in a job, still have a job to do. Fake news. বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনে অনেক বিদেশি কোচ আছে, তবে কেউই জোন্সের মতো অনিরাপত্তায় ঘন ঘন ফেসবুক লাইভে এসে অভিযোগ করে না। সম্প্রতি সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে মারামারি করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন জোন্স। এর আগে মার্ক কক্সের ভুয়া কোচিং লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন বাফুফে বারবার প্রশ্নবিদ্ধ কোচদের নিয়োগ দিচ্ছে? কারাই বা দিচ্ছেন? টিম সিলেকশন, তারপরে আমাদের কোচিং প্যানেল সব কিছুই ফাইনাল হয়ে গেছে। তো আমরা ব্যবস্থা নিব, অবশ্যই ব্যবস্থা নিব। সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। জোন্সকে বরখাস্ত করলে মিশু বা এ লাইসেন্সধারী যে কেউ উজবেকিস্তানে বাংলাদেশের ডাগ আউটে দাঁড়াতে পারবে, তবে তার আগে পেতে হবে এএফসির অনুমোদন। টিম এবং অনূর্ধ্ব 23 ড্রাগ আউটে দাঁড়াতে হলে সেটা প্রো লাইসেন্স লাগে, কিন্তু বয়সভিত্তিক যে দলগুলো আছে সেখানে দাঁড়াতে মিনিমাম এ হলেই চলে। 2 বছরের চুক্তিতে বাংলাদেশে এসেছেন জেরার্ড জোন্স, যার মাত্র 3 মাস পেরিয়েছে। চুক্তি অনুযায়ী এর আগে তাকে বরখাস্ত করলে বাফুফেকে অগ্রিম 3 মাসের বেতন দিতে হবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের অর্থনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজনের মানসিকতায় নেই সরকার, স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে বেসরকারি পৃষ্ঠপোষকতায় ম্যাচটি আয়োজন করতে চাইলে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রীর। পাশাপাশি এমন ম্যাচ আয়োজনে দেশের ফুটবলে কি লাভ হবে সেই প্রশ্নও তুলেছেন সাবেক এ অধিনায়ক। ঢাকার মাঠে লিওনেল মেসির আর্জেন্টিনা নাইজেরিয়াকে প্রতিপক্ষ করে আয়োজিত সেই ম্যাচের প্রভাব কতটা পড়েছিল দেশের ফুটবলে, সেই প্রশ্নের উত্তর অজানা নয় কারো। ঋণ করে ঘি খাওয়ার মাসুল এখনও টানতে হচ্ছে বাফুফেকে। আর এর মাঝেই হঠাৎ আলোচনায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরে ঢাকার মাঠে ম্যাচ খেলার প্রস্তাব সেলেসাওদের। দেশটির প্রতিনিধি দল এরই মধ্যে পরিদর্শন করে গেছে ম্যাচ ও অনুশীলন ভেন্যু। সরকারের সহায়তা পেলে ঐতিহাসিক ম্যাচ আয়োজনের পক্ষে সায় আছে বাফুফেরও। উদ্যোগটা ভালো নেই, নিশ্চয় টাকা সমস্যা হওয়ার কথা না, সেটা গভর্নমেন্টের সাথে আমাদের বাবু প্রেসিডেন্ট বসে ডেফিনেটলি একটা সলিউশন আসবে। আমি প্রবলেমটা ফেস করার চেষ্টা করবো। তবে উত্তর দিতে সময় নেয়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ব্রাজিল ম্যাচ আয়োজনের বিলাসিতা করার মতো পরিস্থিতিতে নেই সরকার, স্পষ্ট জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সাফজয়ী দেশের সাবেক এই অধিনায়ক প্রশ্ন তুলেছেন ব্রাজিল ম্যাচ আয়োজনে কি লাভ হবে দেশের ফুটবলে। আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তো বা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে।
তবে ম্যাচ আয়োজনের পথ একেবারেই বন্ধ করতে চায় না সরকার। বেসরকারি পৃষ্ঠপোষকতায় ব্রাজিলকে আতিথ্য দিতে চাইলে বাফুফেকে পূর্ণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রীর। বিভিন্ন সাইট থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচের পর 6 অক্টোবর ঢাকায় হামজা শমীদদের বিপক্ষে ম্যাচ খেলার কথা চলছে ব্রাজিলের। তার আগে অবশ্য আসিয়ান কাপ খেলে ঢাকায় ফেরা কিংবা ফিফার অনুমতির বিষয়গুলো ভাবনায় আছে বাফুফের। তারা নিজেরাই কোচ হিসেবে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। যে লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিল বাংলাদেশ দল পূরণ হয়েছে তার 80%, বলছেন পেসার হাসান মাহমুদ। অজিদের মাটিতে পেস ইউনিটের সাফল্যের গল্প শোনালেন ডারউইন জয়ের নায়ক। ম্যাকায়ে বল হাতে আলো করা শরীফুল ইসলাম জানালেন মিচেল স্টার্কের সাথে সেদিন কি কথা হয়েছিল তার। আরও বললেন শেষ টেস্টে 7 উইকেট পাওয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের বহুল আরাধ্য অস্ট্রেলিয়া সিরিজ ডারউইনে অজিদের হারিয়ে ইতিহাস লেখার পর ম্যাকাইতে টাইগাররা দেখেছে রূঢ় বাস্তবতাও। তবে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সমতায় শেষ হওয়া সিরিজের ট্রফি হাতে শান্ত মিরাজদের ছবিটা লাল সবুজের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। বাংলাদেশের দুরন্ত এক পেস আক্রমণ বিশ্ব ক্রিকেটে এখন নতুন আলোচনার নাম। ডারউইনের অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। তিনি বলছেন পেস বোলিং ইউনিট যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়াতে আসার আগে কি কি কন্ডিশনে আমাদের খেলতে হবে, কি কি চ্যালেঞ্জ থাকবে, ওগুলো নিয়ে আমরা কমিউনিকেশন করি আমাদের কোচের সাথে, অ্যানালিস্টের সাথে। ম্যাচের মধ্যে খুবই ভালো ডেলিভার করতে পেরেছে এবং অবশ্যই এখানে ফাস্ট বোলারদের অনেক বড় অবদান আছে আমাদের ম্যাচ জিতার পিছনে। অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট বলবো যে আমরা খুবই ভালো এবং খুবই কনফিডেন্ট ছিলাম এই সিরিজটার জন্য। দীর্ঘ অপেক্ষার পর অজিদের মাটিতে একটা লক্ষ্য নিয়েই গিয়েছিল নাজমুল শান্তর দল। হাসান মাহমুদের মতে অস্ট্রেলিয়া সফরে যা লক্ষ্য ছিল তার 80% অর্জন করতে পেরেছে দল। আমার মনে হয় আমরা এখানে আসার আগে যেই স্বপ্নটা দেখেছিলাম অস্ট্রেলিয়া মাটিতে তাদের বিপক্ষে খেলবো এবং ডমিনেট করব, আমার কাছে মনে হয় যে আমরা 100% না হলেও 80% আমরা ফুলফিল করতে পেরেছি। ডারউইনে ম্যাচ জিতা এবং ম্যাকাওতে এসে ওদেরকে টাফ টাইম দেওয়া, বোলিংয়ে ডমিনেট করা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না শরীফুল ইসলাম। তবে শেষ টেস্টের একাদশে সুযোগ পেয়ে করেন বাজিমাত। অস্ট্রেলিয়ার 7 ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখানো শরীফুল সেদিন কথা বলেছিলেন মিচেল স্টার্কের সাথেও। কি কথা হলো স্টার্কের সাথে? খেলাটা শেষ হলো, তখন আমি ওকে বললাম আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাকে একটু সময় দেবেন? বলে হ্যাঁ অবশ্যই। পরও ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে একটা সিরিজের আগে কিভাবে কোন লেভেলে ফিটনেস করে আসে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে। আর যেহেতু উনি বলতেছিল যে ওনার বয়সটাও একটু বেশি 36, ওনার ডিফারেন্ট প্রিপারেশন, আমাদের হয়তো ডিফারেন্ট প্রিপারেশন। সো সব কিছু জানার, তারপরে কিভাবে মেনটেন করে খেলার পরে নিজেকে। 2 দিনে ম্যাকাই টেস্ট শেষ হওয়ায় 3 দিন বাড়তি সময় পেয়েছে বাংলাদেশ দল। তাই অস্ট্রেলিয়ায় অবসর সময় কাটাচ্ছেন শরীফুলরা। তাকে অবশ্য বাড়তি আনন্দ দিচ্ছে সাকিব আল হাসানের অভিনন্দন বার্তা। না অবশ্যই আগে যারা কোচ ছিলেন তাদের সাথে কথা হয়েছে এবং কি সাকিব ভাই আমাকে টেক্সট করছিলেন, বলছে ওয়েল ডান, কংগ্রাচুলেশন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সেপ্টেম্বর আর অক্টোবরের ফাঁকা স্লটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। দুবাইতে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও 3টি ওয়ানডে খেলার বিষয়ে আলোচনার কথা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী। সেই সাথে পেস বোলিং আর ফিল্ডিং কোচ নিয়োগ নিয়েও কাজ করছে বোর্ড, জানিয়েছেন তিনি। সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে কিনা সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পূর্ব নির্ধারিত সূচিতে যে সিরিজটা হবে না সেটা ওপেন সিক্রেট। বিসিবি এখনো হাল ছাড়ছে না। সেপ্টেম্বরে না হলেও দ্রুতই বিকল্প কোনো সূচিতে টিম ইন্ডিয়াকে হোস্ট করতে চায় তামিম ইকবালের বোর্ড। তবে 2 বোর্ড রাজি থাকলেও সমস্যাটা ভূ রাজনৈতিক। আমরা এখনো এই সিরিজ নিয়ে আশাবাদী, হয়তো কিছুটা রিশিডিউল হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের 2 বোর্ডের মধ্যে এখন আলোচনা চলমান এবং ভবিষ্যতে এই সিরিজটা আমরা করার ব্যাপারে এখন অনেক আশাবাদী। আমরা 2 বোর্ডই কিন্তু এই বিষয়ে ইতিবাচক এবং আমরা উই আর লুকিং ফরওয়ার্ড যে এরকম একটা সিরিজ বাংলাদেশে হবে।
ভারত সিরিজ পিছিয়ে গেছে, সেপ্টেম্বর মাস পুরোটা এবং অক্টোবরের প্রথমার্ধে ফাঁকা জাতীয় ক্রিকেট দল। তাই তো বিকল্প সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা এগিয়েছে অনেকটাই। 13 থেকে 17 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলার পর ফাঁকা আছে আফগানরাও। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুবাইতে আফগানিস্তানের আতিথ্য নেবে বাংলাদেশ, তা প্রায় এক প্রকার নিশ্চিত। বিকল্প চিন্তাভাবনা আমাদের চলছে। এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যেটা দুবাইতে হওয়ার কথা আছে, এবং এখানে আমরা এক টেস্ট ম্যাচ এবং 3টি হোয়াইট বল ম্যাচের আলোচনা চলমান, বাট স্টিল অ্যাওয়েটিং ফাইনাল কনফার্মেশন। আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ দলের ব্যস্ততা চলবে টানা 2 মাস। অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের 2 টেস্টের সিরিজ খেলার পর নভেম্বরে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। এদিকে বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং, ফিল্ডিং, ট্রেনার সহ বেশ কিছু জায়গায় ফাঁকা আছে। সেখানে আপাতত কাজ করছে দেশিরাই। তবে দক্ষিণ আফ্রিকার 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই জায়গাগুলোতে নতুন বিদেশি কোচ নিয়োগের বিষয়ে কাজ করছে ক্রিকেট অপারেশনস। এটা তো আমার ডিপার্টমেন্ট নয়, তবে আমি এতটুকু বলতে পারি যে এগুলো নিয়ে কিন্তু পরিকল্পনা চলছে, এবং আপনি যথার্থই বলেছেন, এগুলো নিয়ে আমাদের আমাদের এক্স ক্যাপ্টেন যিনি আমাদের প্রেসিডেন্ট, উনি নিজে একজন খেলোয়াড় ছিলেন, তো ওনার থেকে ভালো এই বিষয়গুলো তো আর কেউ বুঝবেন না, এবং স্বাভাবিকভাবেই উনি এগুলো নিয়ে আলোচনা করেন, যেটার আমিও পার্ট থাকি মাঝে মধ্যে। তো আমি দেখছি যে এগুলো নিয়ে একটা শর্ট টার্ম লং টার্ম পরিকল্পনা করেই কিন্তু বোর্ড আগামীতে এই ডিসিশনগুলো নেবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। অস্ট্রেলিয়ার পর এবার প্রোটিয়া পরীক্ষা। ডারউইনের পর সেখানে সফল হওয়ার জন্য টাইগারদের টোটকা দিলেন খোদ প্রোটিয়া কিংবদন্তি ব্যাটার এবি ডিভিলিয়ার্স। এজন্য শান্ত লিটনদের বোলারদের উপর চড়াও হওয়ার পরামর্শ দিলেন তিনি। পেস, সুইং আর সিমের কঠিন চ্যালেঞ্জে মুখে পড়তে হবে। তবে প্রোটিয়া কিংবদন্তির বিশ্বাস, দক্ষিণ আফ্রিকায় শুধু টিকে থাকা নয়, বাংলাদেশ লড়বে চোখে চোখ রেখেই। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশ এখন তাকিয়ে দক্ষিণ আফ্রিকার দিকে। পেস আর সিমের স্বর্গরাজ্যে এবার কি টাইগাররা দেখাতে পারবে অজিদের বিপক্ষে দেখানো সেই লড়াকু মানসিকতা? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স কিন্তু আশাবাদী। তার চোখে বিদেশের মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সই দিচ্ছে সেই সাহসের কারণ। আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে। সফরের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি হলো দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে ব্যাটারদের জন্য। এখানে বল পিচে পড়ে শুধু সুইংই করে না, পাশাপাশি সিম মুভমেন্টও করে। খুব বেশি খেলোয়াড় এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নন। এর সামাল দেওয়া সত্যিই বেশ কঠিন। কঠিন কন্ডিশন, গতিময় উইকেট আর ঘন্টায় ঘন্টায় বদলে যাওয়া বল। দক্ষিণ আফ্রিকায় ব্যাটারদের পরীক্ষা যেন ধৈর্য আর সাহসের। ডিভিলিয়ার্সের পরামর্শ, শুধু উইকেট আগলে পড়ে থাকলে হবে না, পাশাপাশি খুঁজতে হবে রান করার পথ। কারণ বোলারদের চাপে রাখতে না পারলে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে টিকে থাকাই কঠিন। এই ধরনের সিমিং কন্ডিশনে এটাই আপনাকে করতে হবে। শুধু স্টাম্প ঢেকে রেখে সারাদিন টিকে থাকলেই হবে না, অবশ্যই আপনাকে সক্রিয় হতে হবে। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে 9 উইকেটের জয়, সেই সাথে সিরিজ ড্র। এবার সেই আত্মবিশ্বাসের আসল পরীক্ষা দক্ষিণ আফ্রিকায়। 15 নভেম্বর জোহানেসবার্গে শুরু প্রথম টেস্ট, সেঞ্চুরিয়ানে দ্বিতীয়টি 23 নভেম্বর। প্রোটিয়াদের দেশে টাইগারদের সামনে চ্যালেঞ্জ একটাই, শুধু টিকে থাকা নয়, লড়াই করে নিজেদের সামর্থ্যের জানান দেয়া। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুর মামলায় তার বাবার ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার বিস্ময়কর ভুল প্রকাশ্যে এসেছে। নামে মিল থাকায় আর্জেন্টিনার একটি স্বাস্থ্য বীমা কোম্পানি এই ভুল স্বীকার করেছে। পরীক্ষাগুলো প্রতিবেদনে ভুলবশত দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার নামের নথিভুক্ত ছিল, অথচ এই প্রতিবেদনগুলো ছিল তার প্রয়াত বাবা ডিয়েগো সেলেস্তিয়ানো ম্যারাডোনার। এই ভুলের কারণে বিচার কার্যক্রম 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়, যা আদালতে নতুন করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। এর আগে বিচারকদের মধ্যে একজনের স্বার্থে সংঘাতের কারণে গত বছর প্রথম বিচারটি ভেস্তে যায়। শুরু হচ্ছে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্ট খেলার মিশন। আসিয়ান কাপের জন্য আগামী 27 আগস্ট থেকে ক্যাম্প শুরু করবেন টমাস ডুলি, যেখানে থাকবেন 28 ফুটবলার। তবে প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি নতুন কোনো দেশি ফুটবলার। দল আর ক্যাম্পের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান নাইম। দল আসছে বাংলাদেশে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ জেরার্ড জোন্সের চাকরি আছে কি নেই, এসব নিয়ে ফুটবল অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক তখনই দেশি 28 জন ফুটবলারদের নিয়ে 27 আগস্ট থেকে ক্যাম্প শুরু করতে যাচ্ছেন টমাস ডুলি। We started at 27 with our training camp, so obviously you need
players to have a training camp. So obviously they will be there. So I'm just saying, you know, it would be nice for us when the new coaching staff and the players get together the first time on the field that we would be on our মে মাসের শেষ সপ্তাহে পেশাদার লিগ শেষ হয়েছিল বাংলাদেশে। তারপর ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশ এফসি ছাড়া কেউ কিন্তু অনুশীলনী। দীর্ঘ ফিটনেস ঘাটতি কাটাতে প্রায় 1 মাস ট্রেনিং ক্যাম্প করতে যাচ্ছে টমাস জুলি। সম্ভাব্য ক্যাম্প ভেন্যু কিংস অ্যারেনা। প্রাথমিকভাবে বিকেএসপিতে একটা ক্যাম্প করা যায় কিনা সেটাই ভাবছিল বাফুফে, কেননা সেখানে ফ্যাসিলিটিস অনেক বেশি, মাঠের খরচ কম, আবাসন সুবিধা বেশি। সব মিলিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পটা যদি সেখানে করতে পারতো তাহলে হয়তো ফিটনেসটাও বাংলাদেশের আরও অনেক বেশি ডেভেলপ হতো। কিন্তু শেষ পর্যন্ত টমাস জুলি বেছে নিল ঢাকার ক্যাম্পেই। Is there any new player in your 20 squad? Is there newcomer? all the ones that we had in the first game. ব্রাজিল জাতীয় ফুটবল দলও কিন্তু বাংলাদেশে আসার একটা গুঞ্জন রয়েছে। অর্থাৎ বাংলাদেশের ফিফা এশিয়ান কাপে কমপক্ষে 4টা ম্যাচ খেলতে হবে, তারপর যদি আবার ব্রাজিলের বিপক্ষেও খেলতে হয়। সে কারণে কিন্তু টমাস জুলি ভাবছিলেন এবারের প্রাথমিক স্কোয়াডটা একটু বড় করা যায় কিনা, তাতে হয়তো প্লেয়ার ঘাটতির সংখ্যাটা থাকবে না। তাই তো প্রাথমিক স্কোয়াডে দেশে 28 জন ফুটবলারকে ডেকেছেন। তাদের কয়েকজনের নাম আছে আমার কাছে, সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন মিতুল মার্মা, আনিসুর রহমান জিকো। রক্ষণভাগে ডাক পেয়েছেন তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজউদ্দিন, রহমত মিয়া। এছাড়া বাকি ফুটবলাররা হলেন আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভুইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, শেখ মুরসালিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মঞ্জুরুর রহমান। প্রথমবারের মতো আয়োজিত ফিফা এশিয়ান কাপটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এত বড় টুর্নামেন্ট এর আগে কখনো বাংলাদেশ খেলার সুযোগ পায়নি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করতে সব ধরনের পরিকল্পনা সাজাচ্ছেন হেড কোচ টমাস জুলি। No foreign players at the moment. They're all local players, but we will, with time, inviting some foreign players to have a tryout, come over, train with us for a couple of days. হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ এবং ফাহমিদুল ইসলাম তাদের কেউ কেউ যোগ দেবেন ঢাকার ক্যাম্পে, বাকিরা হয়তো যোগ দিতে পারেন ইন্দোনেশিয়ায়। তবে ফুটবলারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই 1 মাসের মধ্যে নিজেদের ফিটনেস ফিরে পাওয়া। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মাঠে সাফল্য কমলেও 1 বছরে লস ব্লাঙ্কোসদের ব্র্যান্ড মূল্য বেড়েছে 25%। তবে এবারের তালিকায় বড় চমক আর্সেনাল। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো সেরা 3-এ জায়গা করে নিয়েছে আর্সেনাল। 22 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার সুবাদে এই অর্জন গানারদের। মাঠে শিরোপা জয়ের ধারাবাহিকতা নেই, কিন্তু বাণিজ্যিক ফুটবলে রিয়াল মাদ্রিদ যেন একাই এক লিগ। ব্র্যান্ড ফাইন্যান্সের হিসাব বলছে 1 বছরে 25% বেড়ে লস ব্লাঙ্কোসদের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে 240 কোটি ইউরো, যা প্রায় 276 কোটি 60 লাখ মার্কিন ডলার। টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের এই আধিপত্যের পেছনে বড় ভূমিকা রেখেছে পুনর্নির্মিত সান্তিয়াগো বার্নাব্যু। 2025-26 মৌসুমে পূর্ণ সক্ষমতায় স্টেডিয়াম ব্যবহারের ফলে টিকিট, আতিথেয়তা, মিউজিয়াম ও ট্যুরিজম থেকে বেড়েছে আয়। সেই সাথে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারাও। লস ব্লাঙ্কোসদের পর দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। গত মৌসুমে ঘরোয়া সাফল্য, ক্যাম্প নুতে ফেরার প্রস্তাব, স্পন্সরশিপ ও ই কমার্স বিক্রি সব মিলিয়ে কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য বেড়েছে 15%। তবে এবারের তালিকার সবচেয়ে বড় চমক আর্সেনাল। 22 বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা, তার উপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেওয়া। দুর্দান্ত এই মৌসুমের প্রভাব পড়েছে বাণিজ্যিক মূল্যেও। 28% বেড়ে আর্সেনালের ব্র্যান্ড মূল্য এখন প্রায় 150 কোটি ইউরো, যা ক্লাবটিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বসেরা 3 ব্র্যান্ডের তালিকায় তুলে দিয়েছে। 4 নম্বরে বায়ার্ন মিউনিখ, যাদের ব্র্যান্ড মূল্য প্রায় 174 কোটি 80 লাখ ডলার। বুন্দেসলিগা, জার্মান কাপ ও সুপার কাপ ঘরোয়া ট্রেবল জয়ের সাফল্যও তাদের বাণিজ্যিক শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে।
পাঁচে আছে পিএসজি। প্রায় 173 কোটি 40 লাখ ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে ফরাসি ক্লাবটি জায়গা ধরে রেখেছে। এরপরের 3 জায়গায় ইংলিশ ফুটবলের 3 পরাশক্তি। 170 কোটি 90 লাখ ডলারে ম্যানচেস্টার সিটি, 169 কোটি 50 লাখ ডলারের লিভারপুল, আর ম্যানচেস্টার ইউনাইটেডের ব্র্যান্ড মূল্য 165 কোটি 90 লাখ ডলার। এই তালিকায় 9 ও 10 নম্বরে রয়েছে যথাক্রমে চেলসি ও বরুশিয়া ডর্টমুন্ড। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। তুরস্কের ক্লাব ট্রাবজনস্পরে আবারও একসঙ্গে খেলবেন মোহাম্মদ সালাহ ও ফাবিনহো। সালার পর এবারের লিভারপুলের সাবেক মিডফিল্ডার ফাবিনহোকেও দলে ভিড়িয়েছে ক্লাবটি। সৌদি ক্লাব আল ইত্তিহাদে 3 মৌসুম কাটানোর পর ফ্রি এজেন্ট হিসেবে ট্রাবজনস্পরে যোগ দিয়েছেন ফাবিনহো। ব্রাজিলে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তুরস্ককেই বেছে নিয়েছেন তিনি। লিভারপুলে একসঙ্গে খেলার সময় সালাহ ও ফাবিনহো চ্যাম্পিয়ন্স লিগ সহ বেশ কয়েকটি শিরোপা জেতেন। দীর্ঘ 3 বছর পর আবারও একই ক্লাবের হয়ে খেলবেন তারা। গত মৌসুমে তুর্কি কাপ জেতার পাশাপাশি লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজনস্পর। আর এই ছিল স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।